নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণীয়া উপন্যাসটি পাঠ করে। এটি একটি তার অবিস্মরণীয় সৃষ্টি। তৎকালীন সমাজে একটি অবিবাহিতা 13 বর্ষীয় কন্যার পিতা মাতার যে কত কষ্ট তার মেয়েকে বিবাহ না দিতে পারার জন্য, তারই একটি চিত্র এই উপন্যাসটিতে তুলে ধরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে জ্ঞানদা একটি 13 বর্ষীয়া কন্যা। তার বাবার মৃত্যুর পর তার মা দুর্গামণি দেবী তার মেয়ে জ্ঞানদাকে নিয়ে একবার বাপের বাড়ি, একবার শ্বশুর বাড়ি, যেখানেই আশ্রয় গ্রহণ করেছেন সেখানেই মেয়েকে বিয়ে দিতে না পারার জন্য তাকে গঞ্জনা সহ্য করতে হয়েছে। এরকম অবস্থায় থাকতে থাকতে তিনি একসময় তার মেয়ের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন। তার নিজের সন্তানকে দেখলেই যেন তার রাগ আসত। তিনি তাকে যা নয় মুখে এসে গালাগালি দিতেন। এটা তার মনের কথা নয়, কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের গঞ্জনা সহ্য করতে না পেরে একসময় তার মনে হয়েছিল তার দেওরকে বলে যে রকম একটা পাত্র হয় জোগাড় করতে, সে দোজবরেই হোক বা বৃদ্ধই হোক না কেন। চলুন শুরু করা যাক 12 পর্ব। বহুদিন ধরিয়া অবিশ্রান্ত ঘা খাইয়া খাইয়া তাহার স্নেহের স্থানটা এক প্রকার যেন অসার হইয়া আসিতেছিল। যে মেয়ের প্রতি তাহার ভালোবাসার অবধি ছিল না, সেই মেয়েকেই দেখলেই যেন তিনি জ্বলিয়া উঠিতেন। আজ এই সংবাদ শোনার পর তাহার পরলোকের কাঁটা এই মেয়েটির বিরুদ্ধে তাহার সমস্ত চিত্ত একেবারে পাষাণের মতো কঠিন হইয়া উঠিল। মায়া মমতার আর লেশমাত্র কিছু অবশিষ্ট রহিল না। অনাথকে ডাকিয়া তিনি কহিলেন, ঠাকুরপো, শুনেছি নাকি ও পাড়ার ওই যে গোপাল ভট্টাচার্যি না কে জানি আছে, সে বুঝি আবার বিয়ে করবে শুনলাম আমি। আমার মরবার আগে একবার দেখো না, শেষ চেষ্টা করে দেখবে ঠাকুরপো। অনাথ কথাটা সম্পূর্ণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিতে কহিল, না না না, গোপাল ভট্টাচার্য আবার বিয়ে করবে কি? কে তোমাকে এ সমস্ত তামাশার কথা বলেছে বৌঠান? দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমার সঙ্গে আর তামাশা কে করবে ঠাকুরপো? তিনি পুরুষ মানুষ, বেটা ছেলে, তাদের আবার বয়সের খোঁজ কে রাখে বলো তো? না না না, এই বয়সে অনেকেই তো বিয়ে করে ঠাকুরপো। আমি মিনতি করছি, একবার গিয়ে দেখো না, সন্ধান নাও না। বেঁচে থেকে কিছুই তো পেলাম না, মরণের পরে একটু আগুনও কি পাবো না? এখন ইহাই হইয়াছে তাহার সরল, সব সময় সর্বদা এক আশঙ্কার বড় কারণ। তাহার কেবলই মনে হইতেছে এই যে মেয়েকে পেটে ধরা, এত দুঃখ কষ্টে লালন পালন করা, শেষ মুহূর্তে সমস্তই কি একেবারে নিষ্ফল হইয়া যাইবে? যাহার হাতের আগুন পাইবার জন্যে সেই মেয়ে কেন জন্মেছিল? উদ্বেগে প্রায় যেন তার দিন কাটছিল না।
প্রায় উঠিয়া বসিয়াই সে ঠাকুরপোকে বলতে শুরু করল, ঠাকুরপো, যাই হোক, আমি বেঁচে থাকতে ওকে একটু সঁপে দাও না গো। আমি বলছি, আমার এই শেষ আশীর্বাদে তুমি রাজা হবে, জানো, তুমি রাজা হবে। ঠাকুরপো নিজের গরজও যে একটা খুব কম তা নয়। সে সেদিনই গোপাল ভট্টাচার্যের খোঁজ নিয়ে দেখতে গেল। কথাটা সত্য কিনা খানিকক্ষণ স্তম্ভিত হইয়া কহিল, শুধু শুধু তো সত্য হলেই নয়, ইহারও মধ্যে খবর পাইয়া 4-5 জন কন্যাগ্রস্ত পিতা সেখানে যাওয়া শুরু করে দিয়েছেন। অর্থাৎ যদি বা তাদের কন্যার কোনো একটা গতি করা যায়। এত কষ্টের বিয়ে, তবুও যে শুনিল গোপালকে কন্যা দান করা হইবে, সেই ছি ছি করিল, কিন্তু জননীর তাহাতে মন টলিল না। তিনি যে এখন পরলোক যাত্রী হয়েছেন, পরলোকের পথে পা বাড়িয়ে আছেন, সে যাত্রা পথে শান্ত নির্দেশ মতন যেমন করিয়া হোক তাহার সংগ্রহ হওয়া চাই, শান্তি পাওয়া, শুধু শান্তি। বাঙালির মেয়ে কত জন্ম জন্মান্তর ধরিয়া সে শাস্ত্রের যূপকাষ্ঠে কন্যা বলি দিয়ে আসিয়াছে, আজ পিছাইয়া দাঁড়াইবে সে কি করিয়া? আবার দুঃখের উপর দুঃখ, সেই গোপাল বলিয়া, যদিও সে শুনিয়াছিল বিবাহ করিবে, কিন্তু সে বলিয়া পাঠাইল সে মেয়ে দেখিয়া বিবাহ করিবে। সে আগে মেয়েকে দেখিবে। এই পোড়া দেশে তাহারও শব্দ আছে, এবং 5টি দেখিয়া শুনিয়া বিবাহ করিবার সুবিধাও তার আছে। গ্রীষ্মের শুষ্ক তৃণ একটা মেয়ের বাড়িপাতি যেমন উজ্জীবিত হইয়া ওঠে, সেই সময় আশার ইঙ্গিতের মতো দুর্গার মরা আশা চক্ষের পলকে মাথা ঝাড়া দিয়ে উঠিল। শেষ মেঘের বৃষ্টিতে যদি একটু দয়া হয়। তিনি অনাথের হাতটা ধরিয়া মিনতি করিয়া কহিলেন, ঠাকুরপো, এইটুকু ছোট ভাইয়ের কাজ করো ভাই, হতভাগীর হাতের আগুনটুকু যেন শেষ সময় আমি পাই, সামনের পাঁচুইটা যেন আর কোনো মতে ফসকে না যায়। তুমি বলে এসো ভাই, আজকেই যেন মেয়ে দেখে কথাবার্তা পাকা করে জানুনি। বিয়ে না হলে মায়ের শেষ কাজটাও তো তাকে কেউ করতে দেবে না, শাস্ত্রের নিষেধ আছে। এ কথা শুনিয়া জ্ঞানদা নাওয়া খাওয়া ত্যাগ করিল। সেও তো বাঙালির মেয়ে, তাহারও বুকের মধ্যে অবিশ্রাম যেন চিতার আগুন জ্বলিতে থাকে। অপরাহ্ন বেলায় একাকী রান্নাঘরে বসিয়া সে মায়ের জন্য পথ্য প্রস্তুত করিতেছিল। রূপের পরীক্ষা দিবার জন্য তার একবার ডাকও পড়িল। স্বর্ণ নিজে ছুটিয়া আসিয়া বলিলেন, ওলো গেনি, ওটা নামিয়ে রেখে শিগগিরই আয়, তারা তোকে দেখতে এসেছে। শুধু একখানা কাপড় পরেই চলে আয়, তারা এমনি দেখে তোকে পছন্দ করবে হয়তো মনে হয়। বলিয়া তিনি তেমনি দ্রুতপদে চলিয়া গেলেন। অনাথ তখনও অফিস হইতে ফেরে নাই, সুতরাং আদর অভ্যর্থনা করিবার তার কোনো উপায় ছিল না বলে স্বর্ণের উপরই সব ভার পড়িল। দেখিতে আসিয়াছিল পাত্র নিজে এবং তাহার এক দুঃসম্পর্কীয় ভাগিনা। ছেলে ছোকরাদের পছন্দ আছে বলিয়া গোপাল বুদ্ধি করিয়া তাহার ওই ভাগিনাটাকে লইয়া আসিয়াছিল। ইহার পরামর্শ মতো মেয়ে যেমন আছে তেমনি দেখাইবার আদেশও হইয়াছিল, কারণ সাজাইয়া দেখাবার জন্য
তারা চাইতো না। তারা জানে সাজাইয়া দেখালে তার মধ্যে ফাঁকি আছে। ছেলেটি 6টার ট্রেনে কলিকাতায় চলিয়া যাইবে, সে তাড়াতাড়ি করিতে লাগিল। স্বর্ণ অন্তরালে দাঁড়াইয়া গলা চাপিয়া ডাকাডাকি করিতে লাগিলেন, কিন্তু জ্ঞানোদ্ধার আসে না। শুধুমাত্র একখানা কাপড় পরিয়া আসিতে যে কত সময় লাগে কে জানে। এই বিলম্ব দেখিয়া তিনি গিয়া তাহাকে টানিয়া আনিলেন। তখন তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া জ্যাঠাইমা ক্রোধে আত্মহারা হইয়া চিৎকার করিয়া উঠিলেন, খোল, এসব খোল! কে বলল তোকে এরকম করে সেজেগুজে আসতে? যা, শিগগিরই খুলে আয়। যাহারা দেখিতে আসিয়াছিলেন হঠাৎই চেঁচামেচি শুনিয়া তাহারা আশ্চর্য হইয়া গলা বাড়াইয়া দেখিলেন। ছেলেটি ব্যাপারটা বুঝিতে পারিয়া কহিল, তবে এমনি নিয়ে আসুন না, আমার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, আর বসার জো নেই। ঝি তখন তাহাকে আনিয়া সম্মুখে দাঁড় করাইল। তখন কন্যার অপরূপ সাজসজ্জা দেখিয়া ছেলেটি বহু ক্লেশে হাসি দমন করিয়া উঠিয়া দাঁড়াইল এবং কাল খবর দেব বলিয়া মাতুলকে লইয়া প্রস্থান করিল। জলযোগের আয়োজন ছিল, কিন্তু ট্রেন মিস করিবার ভয়ে তারা আর তা স্পর্শও করিল না। কাল খবর দিবার অর্থ যে কি তাহা সবাই বুঝিল। জ্যাঠাইমা চেঁচাইয়া গালি পাড়িয়া চক্ষের পলকে সমস্ত পাড়াটা যেন মাথায় করিয়া তুলিলেন। মেজপুরের অবস্থা ভালো নয়। অনাথ আশঙ্কা করিয়া পাশের বাড়ির 2-4জনকে ছুটিয়া আসিয়া দাঁড় করাইয়াছিলেন, এবং ঠিক সেই সময় অকস্মাৎ কোথা হইতে অতুল আসিয়া উপস্থিত হইল। সেও 6টার ট্রেনে কলিকাতায় যাইতেছে, এবং পথের মধ্যে চিৎকার শুনিয়া এই আশঙ্কা করিয়াই বাড়ি ঢুকিয়াছিল। অতুলকে দেখিতে পাইয়া স্বর্ণের রোষ শতগুণ বাড়িয়া গেল, ক্ষোভ সহস্রগুণ বাড়িয়া গেল। শীর্ণ সংকুচিত ভয়ে মৃতকল্প দুর্ভাগা মেয়েটার ঘাটটা জোর করিয়া অতুলের মুখের ওপর তুলিয়া গর্জাইয়া উঠিলেন, দেখ অতুল, দেখ, একবার চেয়ে দেখ তো হতভাগী শতেক খাগি বাঁদরের মুখখানা, একবার তাকিয়ে দেখ, দেখ। বাস্তবে তাহার মুখের পানে চাহিয়া হাসি সামলানো যায় না। তাহার ঠোঁটের রং, গালের রংটা দাড়িতে, অন্ধকার কোণে নিজের হাতে টিপ পড়িতে গিয়ে সেটা কপালের মাঝখানে লাগিয়াছিল। রুক্ষ চুল বোধ করি তাড়াতাড়ি 1 খাবলা তেল দিয়ে বাঁধিতে গিয়ে এমন দুই রস দুদিক দিয়ে গড়াইয়া তেল পড়িতেছিল। 2 রগ যেন ফুলিয়া উঠিয়াছিল। 2-1টা মেয়ে পাশ হইতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একজনের কোলে ছেলে ছিল, সে কহিল, গিনি পিতি সং সেজেছে, দেখ গিনি পিতি সং সেজেছে। পিতি এমনি কোলে জিভ বার করে বলিয়া সে হাঁ করিয়া জিভ কাটিয়া চলিয়া গেল, আর তাকে দেখাইতে লাগিল। আর একবার সবাই খিলখিল করিয়া হাসিয়া উঠিল। মুখ পোড়া ছেলে বলিয়া তাহার মাও হাসিয়া ছেলের গালে একটা ঠোনা মারিলেন, কিন্তু অতুলের বুকের ভেতরটা কে যেন তপ্ত শেল দিয়ে বিধিয়া দিল। অনেক দিন হইয়া গেছে এমন দিবালোকে এত স্পষ্ট করিয়া সে জ্ঞানদার মুখের পানে চাহে নাই। শুধু পরের মুখে শুনিয়াছিল রোগে বিশ্রী হইয়া গেছে সে, কিন্তু সে বিশ্রী যে এই বিশ্রী তাহা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। একদিন সাংঘাতিক রোগে নিজে যখন সে মরণাপন্ন হয়, তখন এই মুখখানাকে সে ভালোবাসিয়াছিল। চোখের নেশা নয়, কৃতজ্ঞতার উচ্ছ্বাস নয়, অকপটে সমস্ত প্রাণ ঢালিয়াই ভালোবাসা করে আসিয়াছিল তার জীবনে। আজ অকস্মাৎ যখন চোখে পড়িল এই মুখখানার উপরই তাহার যেন
এক ডিক্রি জারি করিয়া দিয়েছে, শেষ নোটিশ সাঁটিয়া দিয়া গেছেন। তখন মুহূর্তের জন্য সে আত্মবিস্মৃত হইল। কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু স্বর্ণের উচ্চ কণ্ঠে তাহা চাপা পড়িয়া গেল। খানকির বেহদ্দ, করলি কি এটা? একটা ঘাটের মরা তার মন ভোলাবার জন্য এইভাবে সং সাজলি? কিন্তু পারলি ভোলাতে? মুখে লাথি মেরে চলে গেল সে। কি একজন প্রশ্ন করিল, কি এমন ভূত সাজিয়ে দিল রে তোকে? বুড়োর পছন্দ হলো না বুঝি? স্বর্ণ তাহার প্রতি চাহিয়া তর্জন করিয়া বলিলেন, নিজে সেজেছেন। আবার আবার কে সাজাবে? মা তো অজ্ঞান অচৈতন্য। বলে দিলাম, শুধু একখানা কাপড় পরে চলে আয়। তা পছন্দ হলো না, ভাবলো বোধহয় সেজে গুজে না গেলে যদি বুড়োর মন না ধরে। আর সাজের মধ্যে তো ওই ওই ছোপানো কাপড়খানা আর অতুলের দেওয়া দুগাছির চুড়ি, তা দিনের মধ্যে 10 বার খোলে আর তুলে রাখে, আর 10 বার আবার পরে। কালী মুখে ও চুড়ি হাতে দিয়ে বারবার লজ্জাও করে না বেরোতে। বেরো বেরো সম্মুখ থেকে, দূর হয়ে যা। বেহায়া মেয়েটার এই নির্লজ্জ চরিত্রে সবাই সমালোচনা করিয়া ছি ছি করিয়া চলিয়া গেল। শুধু যাহার কাছে কিছুই অজ্ঞাত থাকে না, সেই অন্তর্যামী চোখ দিয়ে হয়তোবা এক ফোঁটা জল গড়াইয়া পড়িল। তিনি শুধু জানিলেন যে মেয়েটির আজন্মকাল লজ্জায় কখনো মুখে কিচ্ছু কথা বলেনি এবং কোনো কিছু সাজসজ্জা করেনি। আজ সে কেন এরকমভাবে লোকের পদাঘাত সহ্য করে শ্রীহীন দেহটাকে স্বহস্তে সাজিয়ে আনে অন্য এক বৃদ্ধের হাতে বিক্রি করতে গিয়েছিল। কিন্তু বিক্রি কি হয়েছিল? না, সেই অবস্থায় তাকে থাকতে হয়েছিল লোকের গাল গঞ্জনা সহ্য করে। জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই। তবে যাবার আগে একটা কথা আমি সকলকে বলছি, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন। আজ তাহলে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব।